নমস্কার দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে আহ, আনন্দ রায়, উনি অ্যাডভোকেট এবং আমাদের জানেন আপনারা যে আমাদের সংবাদের সাথে একান্তভাবে যুক্ত। তো সেই আনন্দ রায়ের কাছ থেকে আমরা জানতে চাইবো যে আজকে সুপ্রিম কোর্টে মামলা ছিল ডিএ সংক্রান্ত বিষয়, এবং সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্টত বলে দিয়েছে যে 25% বর্ধিত দিয়ে 4 সপ্তাহের মধ্যে দিতে হবে। তাহলে কি প্রশ্ন হচ্ছে যে মমতা ব্যানার্জির সরকার কি তাহলে আজ থেকে পতন শুরু হলো? প্রথম কথা হচ্ছে, ওই 4 সপ্তাহের মধ্যে যে টাকাটা বরাদ্দ করেছে সুপ্রিম কোর্ট, সেই টাকাটা আদৌ দিদি দিতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ করে। কারণ দিদির আমলা গামলারা সবাই একদম খোবলা করে দিয়েছে। আর যা সুপ্রিম কোর্টে গিয়ে দিদি নাচানাচি করেছে, হইচই করেছে, তারপর ওখানে গিয়ে যে তাণ্ডব করেছে দেবাংশুর মতন ভাটাংশুরা অনেক বড় বড় কথা বলেছে। সেই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। দিদির কথা যে প্রতিনিয়ত রাস্তায় প্রত্যেকটা লোকের কাছেই সবসময় শুনতে পাচ্ছি যে দিদির বিদায় যে নিশ্চিত, সেটা একটা কনফার্মেশন। কিসের জন্যে? কারণ দিদি এই যে আজকে একটা বাজেট পেশ হয়েছে, সেই বাজেট পেশেতেও দিদি কিন্তু কেন্দ্রের বাজেটের দিকে তাকিয়ে থাকে, কিন্তু রাজ্য বাজেটে যে দিয়েছে মহার্ঘ ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, এবার আন্ডারগ্রাউন্ডে ঢুকে যাওয়ার মতন সেরকম স্বতঃস্ফূর্ত বাজেট কিন্তু দিদি দিতে পারেনি। আর রাস্তাতে সব থেকে বড় কথা হচ্ছে, রাজ্য সরকারের কোষাগার তো শূন্য। দিদি কি করে করবে তার পূর্ণ? দিদির তো নেই কোনো ভুড়ি ভুড়ি টাকা। যেগুলো মেরে রেখেছে সেই টাকা ছড়িয়ে দিয়েছে অন্য জায়গায়। তা দিদির আর নেই কোনো কথা। তাই বাংলায় মানুষ ভালো করেই বুঝে গেছে, নেই আলুর দাম, নেই ধানের দাম, পশ্চিমবাংলার বাইরে যেতে দেবে না। আজকে 4,000 টাকা করে আলুর বীজ কিনে সার দিয়ে জমি চাষ করে শেষকালে 130 টাকা কি 120 টাকা বিক্রি করতে হবে। ধানের দাম পাবে না মানুষ। কৃষকরা এমনি আত্মহত্যা করছে। উনি ওখানে গিয়ে বলেছিলেন বিএলও বা ইয়ারও অফিসাররা সঠিকভাবে কাজ করছে, সবাই সঠিকভাবে কাজ করছে, এটা যে বলেছেন সে কথাটাও প্রতিনিয়তই মিথ্যা কথা বলে গেছেন। ওনার মিথ্যা কথা আর মিথ্যা শ্রী আর প্রতিশ্রুতি যে আর প্রতিনিয়তই পথশ্রী বলে লিখে রাখে, সেগুলো তো সবই হয়ে গেছে বিশ্রী। আজকে সব জায়গায় হুগলি, আপনি গোটা পশ্চিমবাংলায় দেখুন না, যেখানেই যাচ্ছে মানে দিদির নাম শুনলেই অগ্নিকাণ্ড ঘটছে। আর দিদির মদতপুষ্ট নেতা মন্ত্রী ভাই সবাই এখন বহাল তবিয়াতে চুরি চাপটা করে খাচ্ছে, ভালো করে খাবার তাই খায়। আর পার্থ আবার নতুন করে বসেছে দিদির অনুমতি নিয়ে একটা কোনো ছেলে, জানে ভালো করেই এবার আবার যাবে সে জেলে। তা বীরভূম ডিস্ট্রিক্টও আমি ভালো করেই দেখে এসেছি, বাঁকুড়াও দেখে এসেছি, পুরুলিয়াতেও দেখে এসেছি, মালদাতেও গিয়ে দেখে এসেছি। দিদির কিন্তু যেখানেই যাচ্ছে সেখানে কি দিদির পেছনে লাঠি নিয়ে তাড়া করছে। আর যে আপনি একটা প্রশ্ন করলেন যে সুপ্রিম কোর্টে গিয়ে দিদি যে 4 সপ্তাহের মধ্যে টাকাটা দেবে, দিদি টাকা দেবে না। দিদি হয়তো হাওয়াই চটি পরে আবার পাল্টে যাবে, চলে যাবে। এটা সমস্ত মামলা শেষ হয়ে গেছে, হ্যাঁ, ওটা তো ডিভিশন না দিলে এটা মুশকিল আছে, কারণ পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেবে কোথা থেকে? পুলিশের নামে দোষ দিয়ে পুলিশের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে মানুষ। পুলিশরা আক্রান্ত হয়ে যাচ্ছে, চিকিৎসা করতে পারছে না। ইএসআই হসপিটালে পুলিশ, সাধারণ মানুষ, মানে ইএসআই ফান্ড থেকে যে মানুষরা সরকারি চিকিৎসা সুযোগ সুবিধা, সেখানে তো ফান্ড নেই। আর স্বাস্থ্যসাথীতে গিয়ে দেখা যাচ্ছে যেসব নেতা নেত্রীরা রয়েছে তারা ভুয়ো রুগী সাজিয়ে দিয়ে সেখান থেকেও টাকা নিয়ে করে দিয়েছে অনেক ফাঁকি। আর টাকাটা দেবে কোথায়, আছে কোথায়, কোন কোষাগারে, সেটা দিদি জানে ভালো করে। কারণ দিদি জানে যে এঁচড়ে পাকা ভাইপো। আর ওখানে গিয়ে কল্যাণবাবু পেছনে ছিল, আমি নিজে দেখেছি সেখানে। কারণ একটা কথা বলি, চুকিট খেলার জায়গা তো আর নয় মানুষের কাছে, মানুষের জীবন নিয়ে খেলা করছেন ওনারা। আর যে চুকিট খেলা করছেন, প্লাস আইনজীবী সেলকে নিয়ে একটা বিরক্ত, আইনজীবী সেলকে নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া,
আজকে সাধারণ মানুষের কাছে তো প্রতিনিয়তই মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। তারপর হিন্দু, মুসলিম, আদিবাসী, শিখ, খ্রিস্টান, মানে সব সম্প্রদায় মানুষের কাছে উনি কিন্তু মানে কুটকাচালি আর পাঁচালি খুব ভালো জানেন, যার ফলে মানে কি করে হাততালি পাবে সেটাই জানেন। আর কি করে উনি যেসব মাওবাদী সংস্থা কালকে খবরে ভালো করেই দেখিয়েছে যে রাজ্যসভার বা কেন্দ্রের থেকে মাওবাদী যে ইয়ে সেটা অমিত শাহজি বলেছে যে মাওবাদী মুক্ত অঞ্চল করা, সারা ভারতবর্ষকে মাওবাদী মুক্ত করা হবে। মাওবাদী মুক্ত যতই করা হোক না কেন, দিদিরই হয়তো মদতপুষ্ট অনেক বেতাজ বাদশাহ শাহজাহানের মতন যারা মাওবাদী না হয়েও মাওবাদীর থেকেও বাড়া, মাওবাদীরা তো বলে বলে টার্গেট করে খুন করে, আর ওরা না বলেই খুন করে লক্ষাধিক মানুষের নেয়, টাকা কড়ি তো নিয়েই নেয়। আর সন্দেশখালি, ওখানে এমনি সন্দেশটা খেয়ে নিয়েছে আর সব করে দিয়েছে খালি। আর সন্দেশখালি নিয়ে অনেক কথা উঠেছে, সন্দেশখালিতেও আমরা গেছি, দেখেছি। ওখানে হুমায়ুন কবির সে অনেক বড় বড় লেকচার ঝেড়েছিল, সে লেকচার ঝেড়েও পাইনি কোনো তার গতি। আর বাবরি মসজিদের নাম করে রাবড়ি খেয়েছে, আর সব জায়গায় লাঠি ঝাঁটা পাচ্ছে। কারণ এই কদিন আগেই উনি গেছিলেন আমাদের কলকাতার সংলগ্ন জায়গার নাম হচ্ছে ধর্মতলায় গেছিলেন, ধর্মতলার পাশে ময়দানে গেছিলেন। সেখানেও গিয়ে দেখলেন যে তৃণমূলের হারমাত বাহিনী, উনি তো ভরতপুরের বিধায়ক, উনি অনেক বড় বড় কথা বলেছেন, মুসলিম সম্প্রদায়দের এমন বুকটা ফুলিয়েছেন। মোদিজি 56 ইঞ্চি ছাতি দেখিয়েছেন, উনি আবার 65 ইঞ্চি ছাতি দেখিয়েছেন। আর উনি মানে উঠতা হুয়া বাঙাল কো কাট দিয়া কাঙাল। আর ও সাধারণ ওর এখনো পর্যন্ত যে দল জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টিতে এবার পড়ে যাবে ভালো মানুষ, ভালো করেই বলেছে উনি হয়তো মাটিতে গেড়ে যাবেন, কারণ ওখান থেকেও তারাকে পিছু হাঁটতে হয়েছে। আর বলছি, যেহেতু হুমায়ুন কবিরের কথা তুললেন, হুমায়ুন কবির বলেছিল 1 লক্ষ লোককে নিয়ে মানে আপনার ময়দানে কোরআন পাঠ করাবেন, সেটা তো হলো ও কোরআনও পাঠ করতে পারবে না কিছু, ও নিজেই কোরআন জানে কিনা সন্দেহ আছে। উনি বড় বড় লেকচার ছাড়া আর কিছু জানে না। আর উনি এপাং ওপাং ঝপাং দিদিরই তো দলের লোক, তা দিদির হয়তো কিছু ব্যক্তিগত সাপোর্টার হিসেবে ও আছে, মানে বি টিম হিসেবে কাজ করছে। দেখা যাবে যে 2-4টে ভোট পেয়ে যদি মানে পায়, পাবে না এটা 101% গ্যারেন্টি, ওয়ারেন্টি না গ্যারেন্টি। আর ও যে পরিমাণ বলেছিল যে ব্রিগেডে আমি ব্রিগেডে আমি সমাবেশ করব, অনেক উল্লাস উচ্ছ্বাস করেছে। আর বাতাস তার প্রতিদান দিয়েছে। আর দিদি ওখানে বলেছে কোনো সময় আমি ঝর্ণা মানে টর্নেডো, কখনো বলেছে আমার ভূমিকম্প, কোনো সময় আমি অগ্নিকন্যা, বাংলায় আনিয়ে দেবো বন্যা, মানে ওনার বড় বড় অনেক প্রতিশ্রুতি আছে। বলছি, আইএসএফ এর যিনি কর্মকর্তা নওশাদ সিদ্দিকী, তিনিও বলেছেন যে হুমায়ুন কবিরের সাথে জোট করব এবং এটা একটা মহা জোট হবে। শুনুন, এই আইএসএফ এ নওশাদ সিদ্দিকী সত্যি করে শিক্ষিত মানুষ। যদি উনি শিক্ষিত মানুষ হয়ে ওই নওশাদ বাবু ওই হুমায়ুনের মতন একটা এঁচড়ে মানে পোঁত পাকা লোকের সাথে দল করে, উনি যে সিটগুলোতে দাঁড়াবেন চিন্তা করছেন, সেখানেও হারবেন প্রথম কথা। কেন একটা কথা বলি, নওশাদ একটা প্রথম বুঝতে হবে, তহা সিদ্দিকী, কাসেম সিদ্দিকী এদেরকে নিয়ে কিন্তু যখন শহীদ মঞ্চে সবাই দাঁড়িয়েছিল, তখন তো তারা নিজেরা টুকটুক বিন্দুগুলো পদ্ম পাতাতে, ওরা সব গোপনাতাতে। আর বেনিফিশিয়ারি হিসাবে ফুরফুরা শরীফ রাজ্য সরকার থেকে ভালোই টাকা কড়ি পেয়েছে, অর্থ বরাদ্দ হয়েছে ওনাদের ওখানে, কিন্তু সেই অর্থ বরাদ্দর নাম করে ওনারা কিন্তু দামি দামি গাড়িতে স্কুটিতে চাপেন, কিন্তু সাধারণ মানুষ ফুটপাতে হাঁটতেও পারেন না। আর ওনাদের বাইরের কান্ট্রি থেকে পড়ে অনেক অনুদান। মানে বলতে মহাজোট দাঁত ফোটাতে পারবে না, এটাই বলছি। কোনো সময় মহাজোট দাঁত ফোটাতে পারবে না। আর ওর প্রতিদ্বন্দ্বী যে দলই দাঁড়াক না কেন, আর একটা কথা বলছি,
সেটা মানুষের চিন্তা করা দরকার, প্লাস ভেবে রাখা দরকার। আর একটা নতুন দল আমাদের তৈরি হচ্ছে, সেটা হয়তো এখন দিদির চিন্তা ভাবনা বাড়াবে, কারণ সেই দল এখনো পর্যন্ত মানে ভাবে সবাই মিলে 294টা বিধানসভাতেই নতুন করে একটা দলের নতুন সেল বসিয়ে, যেই সেলেতে সাধারণ লিটারেট পার্সনরা বিধানসভা থেকে লড়তে পারে, সেই লড়ার মতন জায়গা অঙ্গীকারবদ্ধ হয়ে দল মত ধর্ম নির্বিশেষে সেই জায়গায় লিটারেট মানে অশিক্ষিত আঙুটা ছাপ ব্যক্তিরা যেন না থাকে, সেই সব অশিক্ষিত মানুষদের এমনি বেরিয়ে যাবে সেটা বলতে হবে না, সেই অনুযায়ী একটা নতুন দল তৈরি হচ্ছে। দিদি সেটাও দেখবে আর চমকাবে।